মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি। পর্ব নাম্বার 21-22। প্রহেল দক্ষ হাতে আনিয়ার চিকন কোমর চেপে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সময়ের সাথে সাথে প্রহেলের হাতের স্পর্শে কেঁপে কেঁপে উঠছে আনিয়ার ছোট্ট শরীরটা। এতদিনের রাগ অভিমান যেন একটু একটু করে গলে গলে পড়ছে। ধীরে ধীরে প্রহেলের হাত আনিয়ার জামার চেয়ে চলে যায়। আনিয়া বাধা দিতে চাইল। আনিয়ার নরম ঠোঁট কামড়ে ধরে ব্যথায় ছটফট করে ওঠে আনিয়ার। প্রহেল সে দিকে ধ্যান না দিয়ে আনিয়াকে নিজের সাথে আরও চেপে ধরে, যেন যাচ্ছে নিজের মাঝে লুকিয়ে রাখবে। প্রহেল ধীরে হাতে সাবধানতার সাথে আনিয়ার জামা খুলে ফেলে, বুকের নরম অংশ খামচে ধরে। অভিমানী আনিয়া প্রহেলের হাতের স্পর্শ নিজেও যেন বাক্যকুল হারিয়ে মিশে যেতে চাচ্ছে। ঠোঁট ছেড়ে প্রহেল নেশালো কণ্ঠে জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, লোড বেশি পড়বে ছোট্ট ফ্লাওয়ার, বাট পরে অনেক সুখ পাবে, তাই সহ্য করে নিবে। মনে রেখো, আমরা এখন তোমাদের বাড়ি, এই রুম সাউন্ড প্রুফ নয়, তাই বেশি জোরে লাগলে চেঁচামেচি করবে না। কথা শেষ করে প্রহেল আনিয়ার গলায় মুখ ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর পর নির্মমভাবে কামড় বসিয়ে দেয়। আহ, উফ উফ। প্রহেল হাসে, সেই প্রথম দিনের মতো। মেয়েকে আজও তার একটু স্পর্শে খেয়ে হারিয়ে ফেলে। প্রহেল গলা থেকে বুকের কাছে এসে মুখ চেপে ধরে, জোরে নিঃশ্বাস টেনে নিচ্ছে, যেন কোনো ক্ষুধার্ত বাচ্চা তার খাবার পেয়ে নিজের ধ্যান জ্ঞান সব হারিয়ে ঝাঁপিয়ে পড়েছে। রাত গভীর থেকে গভীর হচ্ছে। কেউ সুখ কুড়াতে ব্যস্ত, কেউ বা অন্যকে সুখ দিতে ব্যস্ত। এই নির্মম পৃথিবী বরাবরই খুব নিষ্ঠুর। হয়তো কারো কাছে এই পৃথিবীটা যেন একটা বোঝা, তেমনি কারো কাছে ভালোবাসায় মোড়া একটা স্বচ্ছ ঘেরা ফুটন্ত একটা গোলাপ। স্তব্ধ রাত, আনুমানিক 12:10 বাজে। জঙ্গলের রাস্তা দিয়ে দুটো বাইক ছুটে চলছে বলতে ভুল হবে। দেখে যেন মনে হচ্ছে নাগিন গানে বাইককে নাচাচ্ছে। রিহান হাতে থাকা শেষ কোল্ড ড্রিঙ্কসে শেষ চুমুক দিয়ে ফেলে দেয়। সামনের দিকে তাকিয়ে বাইকের স্পিড বাড়িয়ে চেঁচিয়ে ওঠে, মুরগির বাপ, তোর হয়ে যাবে নাকি? আস্তে যা বাপ, আস্তে, তুই ভুলে যাস না তুই মুরগির বাপ, নাগিন না। সাগর রিহানের কথায় বিদঘুটে হাসে, ঠেস মেরে বলে, রিহু বেবি কাম অন, হয়ে যায় একটা আমি দিব নাগিন, আর রিহু বেবি দিবে রসিং। মুরগির বাপ বসের হাতের কাকওয়ালা না হতে চাইলে এখনো ভালো হয়ে বাইক চালা, না হলে নাগিন না জাহান্নাম ঘুরিয়ে আনবে। পর মুহূর্তে একটু স্থির হয়ে বাইক চালাতে মনোযোগ দেয়। কিন্তু কথায় আছে না, শয়তান যখন নড়ে চড়ে কুত্তাও তখন তাল গাছে ওঠে। তেমনি একটা শব্দটা হয়তো কিছু মানুষের ক্ষেত্রেও সঠিক উল্লেখ হয়। কিছু মুহূর্তে যেতেই সাগর বাইক নিয়ে আঁকাবাঁকা করে চালাতে চালাতে উচ্চস্বরে গান ধরে, ধীরে ধীরে চালাও গাড়ি, মাথা ঠান্ডা করে, আশির বেশি তুললে গতি পড়বে গিয়ে খাদে। ধীরে ধীরে চালাও গাড়ি, ইঞ্জিন ভালো রবে, আশির বেশি তুললে বেশি অ্যাক্সিডেন্ট হবে। 100 কিলো যাওয়ার পরে 100 কিলো। সাগর এমন আঁকাবাঁকা নাচ শুরুতে আর এখন এমন উদ্ভট গান, হো হো করে হেসে বলে রিহান। হাসি কিছুটা চেপে বলে, ইঞ্জিল না মুরগির বাপ, তোর এই নাগিনের মতো বিশ্রী কোমরটা গিয়ে পড়বে। সাগর চোখ মুখ কুঁচকে নাক সিটকে ওঠে। এইসব ছাইপাশ কথায় তার কিছু হবে না। অন্যদিকে রাত যত গভীর থেকে গভীরতর হচ্ছে, প্রহেলের বেসামাল হাতের স্পর্শে আনিয়া খেয়ে হারাতে থাকে। রফিক সাহেব হয়তো প্রহেলের এখানে আসা এই বিষয়ে অবগত না। আনিয়া 2 হাত দিয়ে প্রহেলের মাথার ঘন চুল খামচে ধরে আছে। প্রহেল বুক থেকে মুখ তুলে নিচের দিকে নেমে আসে। আহ, মেরে ফেলবেন নাকি আমায়? হুশ,
তোমাকে মেরে ফেললে তো আমি নিজেকে মেরে ফেলবো। ছোট্ট ফ্লাওয়ার, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। আনিয়ার মাতাল করা চাউনি তাকিয়ে আছে। মেলামেশা অবস্থায় প্রহেল কখনো এমন নেশালো কণ্ঠে গান বলেনি। তাহলে আজ হঠাৎ করে লোকটি তার জন্য গান বলল? এত সুন্দর করে গানও গাইতে পারে লোক? আনিয়ার চোখের পাতা খুলে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। ধীরে ধীরে ঠোঁট কামড়ে চোখ বুজে ফেলে। থরথর করে কাঁপছে বন্ধ চোখের পাতা। প্রহেল মাথা তুলে হাসে। ভালোবাসার আদান প্রদান করে শেষ প্রহরে ক্লান্ত হয়ে প্রহেলের উদাম বক্ষে মাথা দিয়ে চোখ বন্ধ করে পড়ে আছে আনিয়া। প্রহেল ধীর গতিতে আনিয়ার চুলে কিস করে বিল কাটতে থাকে। এই যে সে কত অভিমান নিয়ে বলেছিল এই লোক যখন তার সাথে বেমানি করছে, তখন সে কেন আবার নির্লজ্জের মতো লোকটির সান্নিধ্যে যাবে? কিন্তু ভাগ্য সুপ্রসন্ন, ঘুরে ফিরে সেই লোকটির সান্নিধ্যেই নিয়ে আসে। প্রহেল আস্তে করে কোমল কণ্ঠে ডেকে ওঠে, মাই ছোট্ট ফ্লাওয়ার, অভিমান করছো আমার সাথে, কথা বলবে না? আনিয়া নিশ্চুপ। তার ভারী ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। প্রহেল আবারও ডেকে ওঠে, কি হলো জান, এতই অভিমান আমার? ছোট্ট ফ্লাওয়ার কই? আমি তো তার এই রাগের সাথে পূর্ব পরিচিত নয়। ছোট্ট ফ্লাওয়ার, এই ছোট্ট ফ্লাওয়ার, এই যে তার একান্ত ব্যক্তিগত মানুষটি এতটা আবেগ নিয়ে কি সুন্দর করে ডাকছে, আর সে উত্তর না দিয়ে পারে ছোট্ট করে বলে, জিজ্ঞেস করবে না এতদিন কেন আসি নাই, কোথায় ছিলাম? আনিয়া প্রহেলের প্রশস্ত বুক থেকে মুখ তুলে উল্টো শুয়ে বলে, জানার প্রয়োজন মনে করছি না, ভালোই থাকবেন। আফটার অল নিউ পারসন ফেলে। আনিয়ার অভিমানী কথায় প্রহেল ক্ষিন্ন, ঠোঁট প্রসারিত করে হাসে। পিছন থেকে আনিয়ার কোমর আরেকটু চেপে নিজের কাছে এনে কানের কাছে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলে, রাগ করবে, অভিমান করবে, আদর দিয়ে পুষিয়ে দেবো, ইটস ওকে, বাট আমার থেকে দূরে যাও চিন্তাও মাথায় এনো না। প্রহেলের কথা শেষ হতে আনিয়া প্রহেলের থেকে নিজেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে প্রহেলকে নিজের থেকে সরিয়ে আচ্ছা হয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে উন্মুক্ত শরীরটা ঢেকে চোখের পানি মুছে আহত কণ্ঠ, অথচ চোখ মুখ শক্ত করে বলে, রাগ অভিমান করে যেন আমি আপনার সাথে থাকি, আর ইউ ক্রেজি, আপনি আদৌ এটা যোগ্য? প্রহেল কি বলবে বুঝতে পারছে না। এই মুহূর্তে আনিয়াকে শান্ত না করলে উত্তেজিত হয়ে ভুলভাল কিছু বলে ফেলবে। তখন দেখা যাবে রাগের মাথায় অপ্রকাশিত প্রহেল ও কিছু করে ফেলবে। সব কিছু ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে আনিয়াকে বোঝানোর চেষ্টা করে বলে, জান শান্ত হও, আমার কথাটা একটু মন দিয়ে শোনো। তুমি যা দেখেছো যা শুনেছো সব ভুলে আমার কথাটা শোনো। আনিয়া তেতে ওঠে, রাগে ক্ষোভে ফুঁসে শেষে কি শান্ত হবে সে আজ এই লোকের একদিন? কি আনিয়ার দাঁত কিরমির করে উঠে কণ্ঠে বলে, আমি শান্ত হব না। আগে বলেন ওই মেয়ের সাথে আপনার কি সম্পর্ক? আনিয়া একের পর এক কথায় প্রহেল নিজের ধৈর্যের বাঁধ ভাঙছে, তবুও নরম কণ্ঠে বলে, ফ্রান্সিকার সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই ছোট্ট ফ্লাওয়ার, জাস্ট কিছু ভুলের ক্রাইম দ্যাট সেট। আনিয়া এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রহেলের উন্মুক্ত কাজ চেপে ধরে। রাগে শিশিত হয়ে নিজের অজান্তে একটা তিক্ত কথা বেরিয়ে আসে। একজনের শরীরে মোহ কাটতে না কাটতে অন্য কারো মোহে পড়ে যাওয়া চরিত্রহীন পুরুষ, আপনাকে নয়, আমি ময়, ওটা একটা মানুষের স্পর্শকে আমি ঘৃণা করি। প্রহেল এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না, ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। আনিয়া গলা চেপে দাঁতে দাঁত চেপে বলে, চুপ, আর একটাও কথা বলবি না তুই। এতদিনে এই চিনলি তুই আমায়? আমার চরিত্রের ওপর তকমা দিতেও কোনো দ্বিধাবোধ করলি না? মা কি রাত দিন এক করে তোর পিছনে পড়ে থাকা, আর তুই আমাকে লম্পট বানিয়ে দিলি? জোরে গলা চেপে ধরে আনিয়ার শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু প্রহেলের সেই দিকে লক্ষ্য নেই। সারা রাস্তা দুজনে মজা মাস্তি করে কেবল বাড়ি ফিরে সাগর রেহান ধপ করে সোফায় বসে পড়ে। সাগর বিদঘুটে চেহারা বানিয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, রিহো বেবি, আমার ক্লান্ত লাগছে, তুমি কি কষ্ট করে একটু আমায় উপরে নিয়ে যাবে?
রিহান সাথে সাথে ছিটকে কিছুটা দূরে দাঁড়িয়ে পড়ে। বিরক্ত ক্লান্ত হয়ে আশা মুখে বলে, দেখ মুরগির বাপ, আমি এখন টায়ার্ড, সো কোনো প্যাচাল পারবি না। তুই কি আমার বউ যে তোকে কোলে নিব? রাবিশ। সাগর যেন আরও মজা পেল, গালে হাত দিয়ে ভাবন্ত হয়ে বলে, আসলেই তো রিহু বেবি, আমি তোমার বউ হলে কি তুমি আমাকে কোলে নিতে? চলো রিহু বেবি, আমরা আজই বিয়ে করে ফেলি। রিহানকে আর পায়ে থাকা জুতা সাগরের উপর ছুঁড়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে দৌড়। যেতে যেতে হাত উঠিয়ে বলে, মুরগির বাপ, তোর কি আমার সিস্টেমের উপর কোনো সন্দেহ আছে? চেক না করলে বুঝবো কি করে রিহু বেবি? আসো, আমি চেক করছি। ভবিষ্যৎ ভাবির সম্পদ বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না? কথা বলতে বলতে হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা সাগরের। নিজেও উঠে রুমে চলে যায়। আনেয়া চোখ অস্বাভাবিক বড় বড় করে নিঃশ্বাস নিতে দেখে প্রহেল নিজেকে দৌড়ে রাখা হাতের বাঁধন হালকা করে দেয়। আনেয়া হুড়মুড়িয়ে প্রহেলের উন্মুক্ত বুকের মাঝে পড়ে। বন্ধ চোখের পাতা গলিয়ে পানি পড়ছে। প্রহেল তপ্ত শ্বাস ফেলে বলে, আমরা যেদিন কক্সবাজার থেকে ঢাকায় আসি তার আগের রাতে রনি কিছু লোক মিলে আমার লন্ডনের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আমাকে লন্ডনে ব্যাক করতে হয়। পেয়েছো তোমার উত্তর? আনেয়া এতেও ক্ষান্ত হয় না, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, ভাঙা ভাঙা কণ্ঠ বলে, তাহলে ওই ফ্রান্সিকা কে না যাকে আপনি আপনার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিয়েছেন, ওটা কি? হ্যাঁ? প্রহেল ক্ষুদ্র হাসে হারানোর ভয়ে। যেখানে নেই সেখানে কখনো ভালোবাসা নামক সুন্দর একটা স্থান হয় না। শরীরের স্বাদ ক্ষণিক সময়ের জন্য হলেও ভালোবাসা সারা জীবনের জন্য হোক। প্রহেল ধীর হাতে আনের উচ্চ খুস্ক চুলের মাঝে হাত গলিয়ে দেয়। বিলি কাটতে কাটতে বলে, আমি যখন লন্ডনের ফ্যাক্টরি দেখে আমার ফ্ল্যাটে যাই তখন কিছু পুরনো ক্লায়েন্টের সাথে দেখা হয়। অনেক দিন পর দেখা হয়। আমরা মূলত একটা বাড়ি গিয়ে বসি। সম্ভবত কেউ ওই বাড়ির লোক, রনির টাকায় কি না লোক ছিল। তখন আমরা জোশেকেও ড্রাগ দিয়ে দেই। আমাকে প্রহেল এক ধমকে কথাগুলো বলে থামে। আনেয়া প্রহেলের মুখের দিকে তাকিয়ে আছে। প্রহেল আবারও বলতে শুরু করে, অতিরিক্ত ড্রাগসের কারণে আমি সেই রাতে নিজের মাঝে ছিলাম না, আর এটার সুযোগই নাই রনি। ওরা ওদের প্ল্যান মোতাবেক ফ্রান্সিকাকে আমার রুমে পাঠিয়ে দেয়। সেই দিনের কিছু অনাকাঙ্ক্ষিত পিক তুলে তোমাকে ওই দিন পার্সেল করে পাঠায়। আর এটার হয় আমার জন্য খুব খারাপ একটা জিনিস। একটু আমার উপর ভরসা রাখতে পারলে না, এই তোমার বিশ্বাস? আনেয়া ডুকরে কেঁদে ওঠে, শক্ত করে জড়িয়ে ধরে প্রহেলের বাহু ধরে বলে, সরি, আমি জানতাম না এত কিছু হয়েছে। আপনি তাই আমায় মাফ করে দেন। আনেয়া অনুতাপে ডুকরে কাঁদতে থাকে। প্রহেল আনেয়াকে শান্ত করতে ঠোঁটে ঠোঁট চেপে ধরে।